দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় মুখোমুখি সংস্কার ও নির্বাচন। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, এবং মোশাররফ আহমেদ ঠাকুর, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সে আলোচনায় তারা সন্তুষ্ট নন। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে ডিসেম্বর জুনের মধ্যে হবে নির্বাচন, কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড়। আইন উপদেষ্টা বলেছেন নির্বাচনের সময় জুন পেরোবে না। এছাড়া সম্প্রতি লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে বৈঠক করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানিয়ে রয়েছে বেশ কৌতূহল। এইসব বিষয়ের পাশাপাশি আরও কিছু বিষয় আমরা আজকের আলোচনায় রাখবো আমাদের অতিথির সঙ্গে। আলোচনার শুরুতে আমি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাদের যে বিএনপি নির্বাচনের যে রোডম্যাপ নিয়ে সন্তুষ্ট নন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে অনড়, এই বিষয়টি নিয়ে কথা হয়েছে এবং কথা আসছে, এবং সরকার পক্ষ থেকে যে বলা হচ্ছে ডিসেম্বর টু জুন এর মধ্যে নির্বাচনের সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। এমন বাস্তবতায় যে বিএনপি সন্তুষ্ট নয়, এমন বাস্তবতায় আসলে বিএনপির করণীয়টা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, দেখুন যে সন্তুষ্ট নয়, সন্তুষ্ট না হওয়ার মতো 101টা কারণ আছে। এটা তো আর 101টা কারণ তো আর বলতে পারবো না এই অনুষ্ঠানে। প্রথম কারণ হচ্ছে ডক্টর ইউনূস, তিনি এক একবার এক একটি কথা বলছেন, যেটা আমাদের দেশে উপদেষ্টা, প্রধানমন্ত্রী এরা কোথা থেকে এইরকম শিফটিং। একমাত্র আমার মনে আছে এরশাদের সময় যখন নাজমুল ভাইয়েরা সাংবাদিকতা শুরু করেছেন, আমরা তখন দপ্তর সম্পাদক ছাত্রদল সেন্ট্রাল কমিটির। তো তখন বলা হয়তো যে ক্যান্সেল মাই লাস্ট অর্ডার, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, CMLA, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। তো CMLA এরশাদের পরে কোনো সরকার প্রধানকে এতবার তার কথা চেঞ্জ করতে দেখি নাই। 136 জন পুলিশের সাথে বৈঠকে তিনি বলেন আপনারা প্রস্তুতি নিন আগামী ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে। ঠিক তারপরেই তার প্রেস উইং তারা বললেন যে না, এখানে একটু সংশোধনী আছে, কথাটা হবে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। তো আমি কি বলবো যে ডক্টর ইউনূস বয়সের ভারে নুজ্জ। আপনি দেখুন, আমরা বয়সের ভারে নুজ্জ মনে করি না ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস এখনো ভালোই পৃথিবীর বুকে বক্তৃতা করে বেড়ান বিভিন্ন জায়গায়, তার বক্তৃতা মানুষ টাকা পয়সা দিয়ে শোনে। তো সেই রকম একজন মানুষকে আমরা 8ই আগস্ট আমরা মনে করেছি তিনি দায়িত্ব নিলে আমাদের এই দেশটা চলবে সঠিকভাবে। কিন্তু তিনি তার যখন প্রেস উইং, তার উপদেষ্টারা তার বক্তব্যকে ক্লারিফাই করেন, তাইলে কি আমরা বলবো যে ডক্টর ইউনূস বয়সের ভারে নুজ্জতার কারণে ভুলভাল বলেন, তার ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম হয়েছে, বা তিনি বলতে অক্ষম, অপারগ, ও আসল জিনিসটা তিনি পরিবেশন করতে পারেন না, এই জন্য তার আদার্স উইংগুলি করে কি বলে এটা তারা ক্লারিফাই করে। তো এটা তো আমি মনে করি ডক্টর ইউনূসের জন্য বিব্রতকর, অনেক বিব্রতকর, অস্বস্তিকর বাংলাদেশের মানুষের জন্য। তো এই জন্য বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে। এরপরে আমি আপনাকে বলি যে এই সরকারের সমস্ত জায়গায়, এই সরকারের শিশু পার্টি, এই ডক্টর ইউনূসের যে শিশু, ডক্টর ইউনূসের চিলড্রেন পার্টি এনসিপি, এই এনসিপি বলে যে প্রশাসনে নাকি বিএনপি আছে। আমি আপনাকে কয়েকটা জায়গার নাম বলি, আপনাকে একটু আপনার সময় আপনাকে আমরা সে বিষয়ে আলোচনা করবো। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে এখন বিএনপির আসলে করণীয়টা কি? বিএনপির করণীয়, একটা পলিটিক্যাল পার্টি যা করে
আমরা তো ক্যাডার বেস পার্টি না, আমরা আপনাকে বলি আমরা একটা মাস পলিটিক্যাল পার্টি। এটা হচ্ছে গণসংগঠন। গণসংগঠনগুলি জনমত সংগঠিত করে এবং কর্মসূচি দেয় এবং আস্তে আস্তে এটাকে হার্ড লাইনে যায়। এবং সরকার যদি এই কথাবার্তা না শুনে, আমরা সরকারের কাছ থেকে প্রথমত আমরা সরকারের প্রতি আমাদের যে সমর্থন আছে এটা প্রত্যাহার করব, ওয়ান। তারপরে যদি সরকার না শুনে, তারপরে আমরা বিভিন্ন জায়গায় ধরুন আজকে বিভাগ ওয়াইজ আমরা কিছু সমাবেশ দেব। সমাবেশেও যদি কাজ না হয় আমরা অন্যান্য কঠোর কর্মসূচি যেগুলো আছে এগুলো দিব। এবং ডক্টর ইউনূস যদি মনে করেন যে তিনি হাসিনার মতো 7.62 বুলেট ইউজ করে থাকবেন ক্ষমতায়, তিনি চেষ্টা করবেন, আমরাও আমাদের চেষ্টা করব। মানে হার্ডলাইনটা কি একটু যদি হার্ডলাইনটা আমি কি বলে, পলিটিক্যাল পার্টি তো হার্ডলাইনের পলিটিক্যাল পার্টি মানে রাস্তায় যে গতানুগতিক কর্মসূচি আছে যেগুলি সেগুলি করবে। তবে আমরা আপনাকে বলি, আমরা পুলিশ হত্যা করব না। আমি পুলিশ হত্যা করার বিপক্ষে একেবারে। আমরা 28শে আগস্ট যদি মনে করতাম আমরা 10 লাখ লোক রুখে দাঁড়াবো, তাইলে ওই দিন 500 পুলিশ মারা যেত, 5000 লোক মারা যেত। তো এই জন্য আমরা এটা করব না। আমরা ডেমোক্রেটিক ওয়েতে শান্তিপূর্ণভাবে আমরা সরকারকে প্রতিরোধ। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আশরাফ ভাই, আপনি শুনলেন এবং এই যে সন্তুষ্টি অসন্তুষ্টি যে কথা আসছে সেটার আসলে এই বার্তাটা কি মনে হচ্ছে কিংবা মানুষ কিভাবে নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনার আলোচনার বিষয় মুখোমুখি নির্বাচন ও সংস্কার। নির্বাচন ও সংস্কার মুখোমুখি হওয়ার বিষয় না। তিনটা বিষয় নিয়ে তো আলোচনা হচ্ছে, নির্বাচন, সংস্কার, বিচার। তিনটাই প্রয়োজন, তিনটাই চলবে, তিনটাই সবাই চায়। কিন্তু আপনি এই তিনটার মধ্যে যদি বিরোধ তৈরি করে দেন, একটার সাথে একটা শর্ত জুড়ে দেন, তাহলে আপনার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন ওঠে। যেমন ধরেন, নির্বাচন হলে পরে, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলে পরে, জনগণের শাসন ফিরে পেলে সংস্কার বা বিচার কি বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই না। কারণ সংস্কার বা নির্বাচন বিচার করবে না এরকম কোনো দলই বলছে না। সবচেয়ে বড় দল বিএনপি নিজেরাই বহু আগে সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন যে সংস্কার প্রক্রিয়া চলছে তার সাথে ওতপ্রোতভাবে বিএনপি জড়িত। প্রত্যেকটা ক্ষেত্রে সরকার যেভাবে চাচ্ছে, যেভাবে ডাকছে, যেভাবে প্রক্রিয়া চালাচ্ছে, সব ক্ষেত্রে বিএনপির একেবারে কার্যকর অংশগ্রহণ আমরা দেখছি। তার মানে সংস্কারের বাইরে না বিএনপি। একইভাবে অন্যান্য দলও করছে। যদিও কয়টা দলকে আপনি সংস্কারে যুক্ত করেছেন, আমাদের নিবন্ধিত দল কয়টা, সেটি নিয়ে আরেকটা বিতর্ক আছে, সেখানে নাই গেলাম। যেই দলগুলো এখন সক্রিয় তাদের মধ্যে যদি বলি, বিএনপি, জামাত, বিভিন্ন বাম দল, এনসিপি, ইসলামী দল, এগুলো এই প্রক্রিয়ার মধ্যে আছে। তো এই দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল কোনটা? এবং সবশেষ বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠক হলো এই দুদিন আগে, সেদিন বিএনপির এই সংস্কারের বিষয়ে যে মতামত বিশ্লেষণ, একমত দ্বিমতের বিষয়গুলো, সেটার ভূয়সী প্রশংসা করেছেন ডক্টর আলী রিয়াজ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। এবং অন্য অনেকের বক্তব্য মিলিয়ে বললে পরে এখন পর্যন্ত সরকার প্রস্তাবিত সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে বিএনপি সবচেয়ে সুনির্দিষ্ট, সুচিন্তিত, সুলিখিতভাবেই তাদের অবস্থান জানিয়েছে। তো বিএনপি সংস্কার করবে না এটা আপনি কেন ভাবেন? এখন যারা বিএনপির বিরোধিতা করছে যে বিএনপি ক্ষমতায় গেলে তো সংস্কার করবে না, এটা আপনি বলতে পারেন, কিন্তু বিএনপি করবে কি করবে না এটা আমি এখন রায় দিয়ে দেওয়ার তো কিছু নাই। বিএনপি ক্ষমতায় গেলে পরে সেই সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন না করে, অঙ্গীকার করার পরও, তাহলে তো তার বিরোধিতা করার সুযোগ আছে। আচ্ছা ভাই, আমি একটু এর মধ্যে একটু কথা বলি যে এই যে সংস্কারের সবাই চাচ্ছে, সংস্কার ধারায় চলবে, কিন্তু এখানে প্রশ্ন যেটা হচ্ছে এই যে নির্বাচনের রোড ম্যাপ, সময় নিয়ে যে বিষয়টা হচ্ছে, এর সাথে সংস্কারের কোনো না। আমি ওই জায়গায় আসছিলাম যে দেখেন, যারা যে কোনো মূল্যে নির্বাচনকে পিছাতে চায়, গণতন্ত্রে ফিরে যেতে চায় না, জনগণের ক্ষমতায়ন চায় না, রাজনৈতিক প্রক্রিয়া পুনর্বহাল হোক এটা চায় না, এখন যে একটা অস্বাভাবিক অবস্থা আছে, এই অবস্থার যারা সুবিধাভোগী তারা এগুলো চায় না। ক্ষমতায় থাকা ব্যক্তিরা, প্রশাসনে থাকা ব্যক্তিরা, বিভিন্ন নতুন পুরনো দলের ব্যক্তিরা বা আরো অনেক মহল যারা এখন ভালো আছে, মানে অরাজনৈতিক, মানে সরকার
অনির্বাচিত সরকার, অনির্দিষ্ট সরকার, অনির্দিষ্ট বলতে যার মেয়াদ নির্দিষ্ট করে নাই, এই অবস্থায় যারা ভালো আছে তারা চায় যে নির্বাচন না হোক, দীর্ঘদিন পিছিয়ে যাক। এবং বিভিন্ন দলের অবস্থান, বিভিন্ন সময়ের বক্তব্য, সবশেষ বক্তব্য ধরে যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে এনসিপি নতুন যে দলটি হয়েছে সরকারের আশীর্বাদ পুষ্ট, সেই দলটি সবচেয়ে বেশি বিরোধিতা করছে নির্বাচনের। এবং তাদের কথাবার্তা সংস্কার এবং বিচার শেষ না করে নির্বাচন না। তার মানে যাদের ন্যূনতম জ্ঞান আছে সংস্কার কিভাবে বাস্তবায়িত হয়, বিচার প্রক্রিয়া কিভাবে চলে, এই দুটো শেষ করে নির্বাচন মানে আপনি নির্বাচনই চান না, সেটা 20, 30, 40 বছর হতে পারে। আচ্ছা, জামাতে ইসলামী খুব মানে সূক্ষ্মভাবে তাদের অবস্থানগুলো বিভিন্ন সময় জানিয়েছে, অবস্থান বদলও করেছে। হঠাৎ করে আমরা সেদিন দেখলাম গত বৃহস্পতিবার জামাতের একটা বৈপ্লবিক পরিবর্তন এই নির্বাচনের ব্যাপারে। এর আগে মোটামুটি সরকারের সুরে, এনসিপির সুরে খুব অস্পষ্টভাবে নির্বাচনের কথা বলেছে, বা এই যে এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন, এটার ব্যাপারে তাদের আপত্তি নাই, পরে হলেও আপত্তি নাই, যৌক্তিক সময়, সংস্কার আগে করতে হবে, বিচার আগে করতে হবে। মোটামুটি এনসিপির বক্তব্য, জামাতের বক্তব্য প্রায় একই রকম। আরো কিছু এদের সহযোগী দল আছে, তারাও একই রকমের বলে। সেই জায়গায় হঠাৎ করে জামাতের আমির বললেন যে ওনারা আগামী রমজানের আগে নির্বাচন চান। আগামী রমজানের আগে মানে আমরা জানি মধ্য ভাগে রমজান হবে আগামী বছরের, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি 16 ধরা হচ্ছে। হ্যাঁ, 16 যদি ধরা হয় তাহলে রমজানের আগে মানে কি ফেব্রুয়ারির প্রথমার্ধে অথবা জানুয়ারিতে। তাহলে ওদের অবস্থান চেঞ্জ হলো। বিএনপি ডিসেম্বর বলছে, ওনারা জানুয়ারি বা ফেব্রুয়ারি শুরুর দিকে বলছে, কাছাকাছি, মানে বিএনপির কাছাকাছি চলে আসছে। সেই জায়গায় এই পরিবর্তনটা একদিন পরে বদলে গেল। আচ্ছা, তার আগে বলি, এই যে পরিবর্তনটা হঠাৎ করে হলো, বিএনপির সময়ের কাছাকাছি চলে আসছে, তার আগে জামাতের আমির লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আসছেন, বৈঠক করে আসছেন। কি কি আলোচনা হয়েছে সেগুলো উনি বলেন না। উনি বলে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, সুনির্দিষ্ট আলোচনা হয় না, কিন্তু গণমাধ্যমে নানান সূত্রে জানা যাচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন, আসন ভাগাভাগি, সমঝোতা, দূরত্ব বেড়েছে, কাছে আসা ইত্যাদি অনেক কিছু, সেগুলো বাদ দিলাম। এই অবস্থানটা আপনি 24 ঘন্টা বদলালেন কেন? পরের দিন জামাতের আমির বললেন, আজকে জামাতের সেক্রেটারি জেনারেল যা বললেন, একেবারে আগের অবস্থান, এনসিপির অবস্থান, বিচার সংস্কার ছাড়া কোনো তিনটা শর্ত, যেটা সেইটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে নির্বাচনের ব্যাপারে আরেকটু পেছনে আসলো, মানে আগের অবস্থানের চেয়ে আরো পেছনে এবং কঠোর অবস্থানে গেল। তার মানে যারা সহসা নির্বাচন চান না, গণতন্ত্র চান না, রাজনৈতিক প্রক্রিয়া চান না, তাদের জায়গায় তিনি অনেক শক্ত হলেন। কেন হলেন আমরা জানি না। এক লাইনে বলে শেষ করি, এই সরকারের আশীর্বাদ পুষ্ট দলগুলো, মূলত একটি যদি বলি এনসিপি, এবং এই সরকারের উপরে বাইরের নানান শক্তির যে ভর, সবকিছু মিলিয়ে যা কিছু আমরা দেখি, প্রকাশ্যে শুনি, তার পেছনে যে অনেক বড় শক্তি আছে, দেশি এবং বিদেশি, সেসব শক্তির প্রভাব কতখানি নির্দিষ্ট করে বলা না গেলেও বিভিন্ন ঘটনা পর্যালোচনা করলে বোঝা যায় যে এখানে অনেক বড় শক্তি কাজ করছে। এবং সেই বড় শক্তির একটা বড় জায়গা, নিশ্চয়ই আপনি পরে আসবেন, এই অঞ্চলে ভূ রাজনীতির কেন্দ্র হচ্ছে এখন মিয়ানমার। যেই মিয়ানমারকে কেন্দ্র করে আমেরিকা, ইউরোপ, চায়না, ভারত, পাকিস্তান সকল পক্ষ এখন তৎপর। সেই জায়গায় বাংলাদেশের ভূমিকা খুবই ক্রুশিয়াল। সেই ভূমিকার ক্ষেত্রে এসব পরাশক্তি, আঞ্চলিক বা আন্তর্জাতিক, তাদের সাথে থেকে কাদের পক্ষ হয়ে আমরা কাজ করব আর কতটা আমরা জাতীয় সত্তা রক্ষা করব, সেই চক্রের মধ্যে পড়ে গেলে নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র তো দূরের কথা, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা আছে। ধন্যবাদ আশরাফ ভাই। দর্শক, যে কথা বলতে চাই, আমরা অনুষ্ঠানে আবারও ফিরবো, তার আগে দিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। মোশাররফ আহমেদ ঠাকুর, নিশ্চয়ই আপনি শুনছিলেন আজমল আশরাফ ভাই অনেক বিষয়গুলো নিয়ে আসছেন। এখানে আমি নিজে আসতাম জামাত যে প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের সাথে যে তার যে লন্ডনে যে সাক্ষাৎ, সেখানে যে কথা, তারপর একদিন পরে এসে 3টা শর্ত জুড়ে দিয়ে যে কথা, এবং এটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথাবার্তা এসেছে যে বিএনপি জামাতের বরফ গলতে শুরু করেছে, আসন ভাগাভাগির বিষয় যেটা আসছে। আপনার যখন প্রশ্ন হচ্ছে যে এই যে জামাতের যে এখন অবস্থান, এটা নিয়ে কোনো রাজনীতি হচ্ছে এখন? না, আমি মনে করি যে জামাত তার নিজস্ব সুবিধা অনুযায়ী চলবে, এটি তো স্বাভাবিক। সে কখনো সরকারের দিকে ঝুঁকে পড়ছে, কখনো বিএনপির দিকে ঝুঁকতে চেষ্টা করছে, তো এটা তার রাজনীতি তো সে করবে। আমার রাজনীতিটা কি? প্রশ্ন হচ্ছে আমার রাজনীতি কি? আমার রাজনীতি হচ্ছে যে আমরা বেসিক্যালি গত 15 বছর বা 2012 সাল থেকেই আমরা বলছি যে
জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন, এটা আমরা আদায় করা। আপনি দেখুন যে আমি নাজমুল ভাই যা বলেছেন, সুন্দর বলেছেন, তার সাথে আমি বলি যে সিম্পল একটা কথা, যে আমি বাংলাদেশ একটা রিপাবলিক মানে হচ্ছে আমরা জনগণ আমাদের রাষ্ট্রটা চালাই আমাদের প্রতিনিধির মাধ্যমে। একবার পরিষ্কার, আমাদের প্রতিনিধিরা যখন লাইনচ্যুত হয় তো তাকে আমি লাইনে আনার জন্য আমি ওর ঘাড়ে ধরে লাইনে উঠাই। এটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পরবর্তী এক্সপেকটেশনটা কি? প্রত্যাশাটা কি? প্রত্যাশাটা হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের পর, 69-এর গণ অভ্যুত্থানের পরপর একটা নির্বাচন, 90-এর গণ অভ্যুত্থানের পরপরই একটা নির্বাচন। তারেক রহমান যে কথাটা বলেছিলেন যে 6 তারিখ 7 তারিখে, যে ইয়েস আমরা এতদিন আন্দোলন করেছি যে একটা জেনুইন নির্বাচন করতে পারছিলাম না, রাষ্ট্র শক্তি ঝাঁপাইয়ে পড়তেছিল নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, কারচুপি করার জন্য। দ্যাটস হাসিনা অপসারিত হচ্ছে, একটা নির্বাচন করো। দেন নতুন শব্দ আসলো সংস্কার। আমি আপনাকে বলি সংস্কার, আমরা তো এখন তো মুক্ত ঠাকুর, বাতাসে। আমার একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কথায় আমি আসি, আমি আবার আপনার পিছনে যাচ্ছি। সেটা হচ্ছে কি এমন বিষয় এখানে আছে যেটা এই যে আপনি বললেন যে বিএনপির সাথে ছিল, জামাত সরকারের সাথে বেশি চেষ্টা করছে, এই যে বিএনপিকে ছাড়া ধরার কি বিষয়, এখন কি সমীকরণটা কি আসলে? আমি মনে করি না যে খুব সমীকরণের প্রশ্ন আছে। তারেক রহমানের যে বক্তব্যটা হচ্ছে যে দেশে একটা জেনুইন নির্বাচন হবে। তিনি আমাদের নেতাকর্মীদের সাথে, যাদের সাথে কথা বলছেন বিভিন্ন ফোরামে, ধরুন তিনি বলছেন যে 5ই আগস্টের পরে সবাই ভুলে যাবেন যে আমরা ম্যানিপুলেট করে কাউকে পাশ করিয়ে আনব, সবাই নিজের যোগ্যতায় পাশ করে আসতে হবে, দল শুধু নমিনেশনটুকু দিবে আর কোনো কিছু করবে এই প্রত্যাশা করবেন না। তো এই যে বক্তব্যটা 5ই আগস্টের পরে আমাদের তো সবারই একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হওয়া দরকার। আমি মনে করি আগের মতো আপনি এই কইছিট আমি এই কইছিট এইভাবে তো করার দরকার নাই। স্বৈরাচার তো নাই, স্বৈরাচার নাই। আমরা সবাই মিলে একটা জেনুইন নির্বাচন করব, যে কইছিট পাই আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। আমরা প্রয়োজনে কে কিভাবে সহযোগিতা করবেন, অপোজিশনের থেকে তো সহযোগিতা করা যায়। অপোজিশনের থেকেও যে সে আপনার ব্রিটেনে যেটা বলা হয় যে হার লয়াল অপোজিশন বা এখন হিজ লয়াল অপোজিশন। তো অপোজিশন ইজ দ্য পার্ট অফ গভর্নমেন্ট। তো আমি সেইভাবে যদি যে কেউ গভর্নমেন্টে যায়, অপোজিশন যদি সেইভাবে মূল্যায়ন করে, তাহলে গভর্নমেন্ট আর অপোজিশনের মধ্যে খুব দূরত্ব নাই। তো উইনার টেক অল এই পজিশনটা না থাকলেই তো হলো। তারেক রহমান উইনার টেকস অল এইটা উনি মনে করছেন না। উইনার টেকস অল উনি মনে করছেন যে অপোজিশনে যিনি থাকবেন তিনিও সরকারের একটা অংশ থাকবেন, সরকারের অংশের মতোই থাকবেন। জাতীয় সরকারের যে বিষয়টা, জাতীয় সরকারের কনসেপশনটা আলাদা। মানে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, এরা যারা সরকারে অংশগ্রহণ করতে চান তাদেরকে সরকারে নেওয়া হবে, এটা হচ্ছে জাতীয় সরকারের কনসেপ্ট। আর এর মধ্যে যদি দেখা যায় পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের পরে যে নতুন পরিস্থিতিতে যদি মনে করেন যে কোনো রাজনৈতিক দল যে না আমি অপোজিশনে থেকে সরকারি গঠনমূলক সমালোচনা করে আমি সরকারকে জনগণকে এগিয়ে দিব, জনগণের প্রত্যাশাকে ড্রিমকে স্বপ্নকে আগাই দিব, তিনি অপোজিশনে বসতে পারেন। ধন্যবাদ জনাব মোশাররফ ঠাকুর। আশরাফ ভাই, আমি আপনার যে জায়গা থামিয়ে দিয়েছিলাম ওই জায়গা থেকে আমি একটু করব যে এই জামাতের বিএনপির সাথে লন্ডনে যে শীর্ষ 2 নেতার সাথে দেখা, তারপরে সে আবার নতুন 3 শর্ত দিয়ে কথা বলা, এর পিছনে কি আছে, কি মনে হয় কি আছে এটা আমরা এখনো জানি না, কিন্তু ঘটনাক্রম বিশ্লেষণ করলে এরকম ধারণা করা যায় 24 ঘন্টার মধ্যে অবস্থান এতটা বদলে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি কাজ করেছে, কোনো না কোনো পক্ষ কাজ করেছে। সেই পক্ষ কি সরকার, সেই পক্ষ কি কোনো দল, সেই পক্ষ কি বাইরের কোনো শক্তি, নাকি আমরা যেভাবে মেলাই যে এই সরকারের যে নেচার, এই সরকারের যিনি প্রধান, এই সরকারে যারা আছেন, এই সরকার যাদেরকে গুরুত্ব দিচ্ছে, এই সরকারের অনুসারী যে নতুন দল, এবং এই সরকারের সাথে বহির্বিশ্বের যেসব শক্তির দহরম মহরম বেশি, এই সবগুলোকে যদি আপনি একসাথে মেলান তাহলে আমরা একটা জায়গা খুঁজে পাই যে এদের একটা প্রভাব থাকতে পারে।
এবং এটা অস্বাভাবিক কিছু না। এখন দেখেন, বাংলাদেশ চালানোর জন্য যে সরকারটি আছে সকলের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে, সবাই এখনো সমর্থন দিয়ে যাচ্ছে, ভুল ত্রুটি হলে সমালোচনা করছে, দাবি দেওয়ার কথা বলছে, কিন্তু এই সরকারটা যেমন অনন্তকাল চলতে পারে না, দ্বিতীয় কথা হচ্ছে সবাই এই সরকারের প্রতি অকুণ্ঠ নিঃশর্ত সমর্থন অনন্তকাল বজায় রাখবে না। এখন বিএনপি রাইটলি তাদের যে দাবিগুলো তুলে ধরছে সেগুলো যদি ক্রমাগত প্রত্যাখ্যিত হতে থাকে, এই যে সেদিন যে বৈঠক হলো, বেরিয়ে এসে মহাসচিব বললেন যে আমরা একেবারেই সন্তুষ্ট নই, আরো বিস্তারিত ব্যাখ্যাটাকে আসছে, তার আগের আরেকটা বৈঠক কিন্তু একই রকমের ফলাফল। ফেব্রুয়ারি 10 তারিখের বৈঠকে কিন্তু একই দাবিতে হয়েছিল বিএনপির সাথে প্রধান উপদেষ্টার, এবং সেটার আউটকাম বরং বেটার ছিল। কিরকম? সেখান থেকে বেরিয়ে এসে মহাসচিব বলেছিলেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে ওনারা কাজ করছেন, এবং মহাসচিব প্রত্যাশা করেছিলেন যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা একটা তারিখ ঘোষণা করবেন। কিছুই হয় নাই। ফেব্রুয়ারি থেকে আবার আমরা এপ্রিলে চলে আসছি, এবার আরো শক্ত অবস্থান মনে হচ্ছে। ফলে সব দলের সমর্থন জারি থাকবে সরকারের উপরে, এটা ভাববার কোনো কারণ নাই। দ্বিতীয়ত, অনির্বাচিত অরাজনৈতিক সরকার সবসময় দুর্বল সরকার। জনপ্রতিনিধিত্ব কতখানি করেন এটা অভ্যুত্থান একটা বাস্তবতা, অভ্যুত্থান পরবর্তী ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, সেটি একটি বাস্তবতা। সেই বাস্তবতা কি 8.5 মাস পরে এখন আছে? নাই। জনগণের ওই অবস্থান কি এখন আছে? আমরা জরিপ করি নাই, সাধারণভাবে বোঝা যায়। সারা দেশের চিত্র দেখলে, সামাজিক মাধ্যম, গণমাধ্যম, আশপাশ আপনার পরিচিত সব মিলে দেখলে ওই অবস্থানে নাই। তার মানে হচ্ছে এই সরকার তাহলে জোর করে জনমত, রাজনৈতিক দলগুলোর অবস্থান, মানুষের আকাঙ্ক্ষা, প্রয়োজনীয়তা, গণতন্ত্র, রাজনীতি, নির্বাচনী সবগুলোকে উপেক্ষা করে জোর করে ক্ষমতা থাকতে চায়। তাহলে কারা তাদেরকে জোর করে ক্ষমতা রাখতে চায়? ওই যে বললাম যে এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বের যে বাস্তবতা, ভূ রাজনীতির একটা বড় কেন্দ্র হয়ে গেছে হলো মিয়ানমার, এই অঞ্চল, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়া বড় করে ধরলে, সেখানে যেসব আঞ্চলিক শক্তি আছে তাদের সাথে আমাদের যেসব পরাশক্তি আছে, পশ্চিমা শক্তি, তারা এই অঞ্চলকে নিয়ে, বিশেষ করে মিয়ানমারকে ঘিরে যা কিছু করতে তারা চাচ্ছে, সেখানে আমাদের অবস্থান, আমাদের ভূমিকা, আমাদের অংশগ্রহণ, আমাদের স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এই সরকারে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে, তারা এটা কতটা জাতীয় স্বার্থ অনুযায়ী মোকাবেলা করতে পারবেন এই সংকট, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, দেশের স্বার্থ অনুযায়ী, না কতটা সেই সব পরাশক্তির হয়ে তারা কাজ করবেন, এই আশঙ্কা থাকে। নির্বাচিত রাজনৈতিক জনগণের সরকার ছাড়া জাতীয় স্বার্থে কাজ করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। পৃথিবীতে কোথাও জনগণের নির্বাচিত সরকার যেভাবে একটা দেশের বাস্তবতা এবং স্বার্থ নিয়ে কাজ করে, অনির্বাচিত ওনাদের কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই, ওনারা আসছেন আবার চলে যাবেন, ওনাদেরকে কেউ ধরবে না, মানে এই যে একটা মানে সুযোগ, এর পেছনের যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের বড় ধরনের দুশ্চিন্তার কারণ আছে। সোজা কথা, আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার জন্য কার উপর নির্ভর করব? জনগণের প্রতিনিধির উপর নির্ভর করব। সেই প্রতিনিধিত্ব কারা নিশ্চিত করেন? রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলগুলোকে যদি আমরা উপেক্ষা করে কোনো না কোনো শক্তির দ্বারা প্রভাবিত হয়ে, তাদের হয়ে, অথবা রাজনৈতিক শক্তিকে দূরে রেখে আমরা কোনো কাজ করি, এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। নির্বাচনের সমাধান নিশ্চয়ই, নির্বাচন তো অবশ্যই একমাত্র সমাধান। ধন্যবাদ আশরাফ ভাই। একটু আগে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি যে এনসিপির যে বিষয়টা আপনি বলে গেছেন, যেটা আপনার ভাষা, যেটা শিশু দল এই সরকারের, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে লেভেল প্লেইং যে ফিল্ড সেটা নেই, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির দখলে। আমি আপনাকে বলি, দেখুন, আমি যদিও অন্য একটা বিষয় আনতে চেয়েছিলাম, এটা আর দরকার নাই, সেটা হলো 5 বছর 10 বছর ক্ষমতায় থাকুন, আজীবন ক্ষমতায় থাকুন, এটা ফেসিবাদ স্বৈরাচারের ভার্সন, এগুলি বয়ান তৈরি করা হয়। তো দেখুন, আমি আপনাকে বলি, প্রশাসনের কোথায় কোথায় বিএনপি আছে, একটা আমি ছোট ছোট কয়েকটা বলি। এটা হচ্ছে তাদের একটা অভিযোগ। না না, নাই তো, কয়েকদিন আগে উপদেষ্টা ছিলেন, হি ওয়াজ ডেপুটি চিফ অ্যাডভাইজার, এবং সমস্ত তার মন্ত্রণালয়ের বাইরেও তিনি সকল সবকিছু সমাধান করতে যেতেন। আপনি দেখুন, আপনি রিজওয়ানাকে দিয়ে ধরি, রিজওয়ানার পিএসএ সচিবের নাম নজরুল হাসান, পার আওয়ামী লীগের, শেখ হাসিনা তাকে সচিব বানাইছে। রিজওয়ানার যে পিএস মারুফ, সে তোফাজ্জল হোসেন মিয়ার পিএস ছিল, মুখ্য সচিবের পিএস ছিল, সাজ্জাদ হাসান প্রধানমন্ত্রী সচিবের পিএস ছিল, নরসিংদীর ডিসি ছিল আওয়ামী লীগের আমলে। গেল
ইআরডি সচিব শাহরিয়ার কঠিন আওয়ামী লীগের, শ্রম সচিব শফিকুজ্জামান কঠিন আওয়ামী লীগের, ক্যাবিনেট ডিভিশনের কোঅর্ডিনেশন সেলের প্রধান অ্যাডিশনাল সেক্রেটারি জায়দা কঠিন আওয়ামী লীগের, সংস্কৃতি সচিব মফিদুল হক কঠিন আওয়ামী লীগের, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান কঠিন আওয়ামী লীগের, কৃষি সচিব এমদাদ কঠিন আওয়ামী লীগের। একজন বিএনপি নাম বলি, ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন মোহাম্মদ শামসুল আলম, নাম শুনছেন নিশ্চয়ই। শামসুল আলম সার্ভিং বেসামরিক আমলাতন্ত্রের মধ্যে সিনিয়র মোস্ট পার্সন, সবচেয়ে সিনিয়র, তার চেয়ে সিনিয়র আর কেউ নাই। আজ থেকে 7 মাস আগে প্রধান উপদেষ্টা তার প্রমোশনের ফাইল সই করেছেন, রাষ্ট্রপতি সই করেছেন। এই যে সংস্থাপন সচিব মুখলেস তার ফাইলে তার প্রমোশনের ফাইল চাপা দিয়ে রেখে দিয়েছে, কারণ ওই ফাইল বের করলে শামসুল আলম যদি হয়ে যায়, কি বলে ক্যাবিনেট সেক্রেটারি হয়ে যায়, শ্রম হয়ে যায়, স্বরাষ্ট্র সচিব হয়ে যায়। একটু খেয়াল করেন তো, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সচিব ছিল 20 বছর আগে, এপিএস ছিলেন। সেই ভদ্রলোক সার্ভিং, তাকে দেওয়া হচ্ছে না, তাকে পোস্টিং দেয় না, তার ফাইল বের করে না। আর এইখানে 10 বছর আগে, মানে এক মিনিট আমি শেষ করি, পয়েন্টটা মেক করি। 10 বছর আগে গিয়া নাতি নাতনিদের সাথে বান্দর খেলা খেলছে, বান্দর হয়েছে, হয়েছে কি বলে ভেড়া হয়েছে, এদের পিঠে চড়াইছে। এই খেলাধুলা যাদের নাতি নাতনির সাথে করছেন, তারা এখন ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ সাহেব। আপনি কি বলতে চাচ্ছেন? সংস্থাপন সচিব 10 বছর আগে বাড়িতে গেছে, তাকে আমার স্বাধীনতা যুদ্ধের পরে, আমি কথাটা বলতে চাচ্ছি, স্বাধীনতা যুদ্ধের পরে কি সার্ভিংদের বাইরে ক্যাবিনেট সেক্রেটারি বানাইতে হয়েছে? স্বাধীনতা যুদ্ধের পরে কি সার্ভিংদের বাইরে জনপ্রশাসন সচিব বানাইতে হয়েছে? তো আপনি সার্ভিং যে সিনিয়র মোস্ট ব্যক্তিটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, এই জন্য তাকে পোস্টিং দেন না। এইটার নাম হচ্ছে বিএনপির প্রীতি। বিএনপির প্রীতি, বিএনপির নাম আছে, এই জন্য তাকে শামসুল আলমকে ক্যাবিনেট সেক্রেটারি বানানো যাবে না, তাকে স্বরাষ্ট্র সচিব বানানো যাবে না, তাকে কোনো সচিব বানানো যাবে না। এইটা হচ্ছে এই সরকারের আচরণ। আপনাকে বলছি, যেখানে বিএনপির গন্ধ থেকে মিনিমাম বিএনপির সংশ্লিষ্টতা আছে কোন রকম, সে যত যোগ্য হোক তাকে পোস্টিং দেবে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে সব জায়গায় মানে আওয়ামী লীগ দোসররাই বসে আছে। আওয়ামী লীগের দোসরদেরকে তারা বসিয়ে রাখছেন, এই জন্য মনে করেন যে আওয়ামী লীগের দোসরদেরকে বসিয়ে রাখলে তারা মনে করেন এরা অনেক বেশি নতজানু থাকবে, এদেরকে বেশি নতজানু থাকবে, এদেরকে দিয়ে বেশি কাজ করে যাবে। আসলে কিন্তু হচ্ছে না, এবং প্রশাসন স্থবির হয়ে যাচ্ছে, এবং সমস্ত জায়গায় আমি বলতেছি সমস্ত সংস্থাগুলিতে এই সচিবরা হস্তক্ষেপ করতেছে। সমস্ত সংস্থার কাজকর্ম অচল হয়ে গেছে। 3 মাস আগেও যা সচল ছিল যতটুকু, এতটুকু সচলতা নাই। ধন্যবাদ মোশাররফ ঠাকুর। আসলে আমি একদম শেষ দিকে হয়তো আপনার দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে কি যে এই যে নির্বাচন সংস্কার, এটা কেন্দ্র যেভাবে রকেট সায়েন্স বোঝানো হচ্ছে, এর পিছনে তো অবশ্যই একটা আছে, আপনি একটু আগে বলে গেছেন। পাশাপাশি আরেকটা হাইপ যেটা তোলা হচ্ছে যে এই সরকার 5 বছর 10 বছর থাকবে, এর পিছনে মানে এগুলা কারা করছে? না, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি ওটারই একটা অংশ, কিন্তু যে নির্বাচন করতে না চাওয়া, নির্বাচনকে নানান অজুহাতে পেছানো, নির্বাচনের সাথে শর্ত জুড়ে দেওয়া, নির্বাচনের সময় এক এক সময় এক একটা বলা বা অনির্দিষ্টকালের মধ্যে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে কি যে এই সরকারকে দীর্ঘদিন রাখতে হবে। এখন দীর্ঘদিন রাখলে কি যারা সরকারে আছেন শুধু তাদেরই লাভ, নাকি তাদের পেছনের কোনো শক্তির লাভ? যে আলোচনাটা এর মধ্যে আমি করেছি, সেখানকার সাথে এই সরকারের যোগসাজশটা কি, বা সেই স্বার্থটা কতখানি, বা তারা ওই বাস্তবতা মানে ভূরাজনৈতিক বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রে এই সরকার কতটা সক্ষম। শুধু পাণ্ডিত্য থাকলে কিন্তু দেশ পরিচালনা, রাজনীতি করা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকা ভালো করবে এরকম ভাববার কোনো কারণ নাই। রাজনীতি এক জিনিস, রাষ্ট্র পরিচালনা এক জিনিস, আর পাণ্ডিত্য এক জিনিস। তাহলে পৃথিবীর যত বড় বড় পণ্ডিত ছিল তারা সব দেশের রাষ্ট্রপ্রধান হতেন। প্রত্যেকটা দেশের যারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হন বা দেশ পরিচালনা করেন, তাদের চেয়ে অনেক বেশি পণ্ডিত ব্যক্তি ওই প্রত্যেকটা দেশে আছে। সো পাণ্ডিত্য কিন্তু মানে শর্ত হতে পারে না দেশ পরিচালনার জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য। সেই জায়গায় এই যে আপনি কোন পয়েন্টটা বললেন যে আমি আপনার যে বিষয় বললাম, যেটা রকেট সায়েন্সের যে ব্যাখ্যা, এইটা একটা বিষয়। একটা বিষয় 5 বছর 10 বছর হাইপটা যেটা বলা হচ্ছে, এই যে ধরেন 5 বছর 10 বছরের হাইপ তো ধরেন কত জায়গা থেকে উঠছে, এবং এটা খুবই একটা মেটিকুলাসলি ডিজাইনড ক্যাম্পেইন। দেখেন এই ক্যাম্পেইনটা হচ্ছে কোথায়? রাজনীতির মাঠে,
সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, সমাজে, রাস্তাঘাটে, নানান জায়গায়। কারা করছে? সরকারের ভেতরের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য, মানে সরকারের উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায়, তাদের মুখে আমরা 5 বছর শুনছি। তাদের মুখে আমরা শুনছি হাস্যকর দাবি, আমরা তো নির্বাচিত। আবার এর এক্সটেন্ডেড, মানে সরকারের এক্সটেন্ডেড যে পাওয়ার, এনসিপি, নতুন দল, তাদের মুখে আমরা ব্যাপক হারে এটা শুনছি। আরও তাদের যারা শুভাকাঙ্ক্ষী, সমর্থক বা গণতন্ত্র ফিরলে, রাজনীতি ফিরলে, নির্বাচন আসলে যাদের বেল থাকবে না, সেই মানুষগুলো এই প্রচারণার সাথে যুক্ত হচ্ছে এবং অদৃশ্য ভাবে হলেও। শেষ দিকে এক কথা শেষ করেন, এটা কি সম্ভব আমাদের এই বাস্তবতা এখন? আমার মনে হয় সম্ভব না, কারণ বাংলাদেশে 71 থেকে শুরু করে আমরা অনেক পরিবর্তন দেখেছি, তো সবচেয়ে 24-এ দেখেছি। ফলে যারা মানুষের শক্তিকে উপেক্ষা করে, যারা রাজনৈতিক দল, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, তাদেরকে দাবিয়ে রাখতে চায়, তাদের পরিণতি কখনোই ভালো হয় না। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।